হবু বউয়ের স্বপ্ন পূরণ করতে রমেশ এক সাদা ঘোড়ায় চড়ে বিয়ে করতে আসে। আর এখানেই ঘটে বিপত্তি। দুর্ভাগ্যবশত ঘোড়া থেকে পড়ে গিয়ে রমেশ কোমায় চলে যায়। সে যে আবার কবে সুস্থ হয়ে উঠবে তারও কোনো ঠিক ঠিকানা ছিল না। তাই অনেকদিন অপেক্ষার পর পরিবারের চাপে পড়ে তার হবু বউ নিধি যখন অন্য ছেলেকে বিয়ে করতে রাজি হয়, ঠিক তখনই তার জ্ঞান ফিরে আসে। আর এরপর সে নিধিকে ফিরে পাওয়ার জন্য কি কি কাণ্ড ঘটায় আর শেষ পর্যন্ত তাকে নিজের করে পায় কিনা, সেটাই দেখবো আজকের গল্প ওদুম কুথিরা চাদুম কুথিরাতে। শুরুতেই আমাদেরকে রমেশ নামের একটা ছেলেকে দেখানো হয়। সে সকল ছেলেদের উদ্দেশ্যে একটা লাইফ লেসন দিতে থাকে। সে বলতে থাকে যে তার গার্লফ্রেন্ড নিধি সবসময় রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে, কিন্তু সেই দিন রাতে নিধি তাকে রাত 1টার সময় কল করে। রমেশ যেহেতু তখনও পর্যন্ত জেগেছিল, কারণ তার আর নিধির কাল বিয়ে হবে এই এক্সাইটমেন্টেই তার ঘুম আসছিল না। তাই নিধি কল করার সাথে সাথে সে রিসিভ করে। নিধি জানায় সে তার সাথে দেখা করতে এসেছে। রমেশও তখন গিয়ে তার সাথে দেখা করে। আর এরপর থেকেই তার জীবন পুরোপুরি বদলে যায়। তার ভাগ্য তার সাথে সিরিয়াস ঠাট্টা করতে শুরু করে, যার জন্য রমেশের সব ছেলেদের উদ্দেশ্যে একটাই অনুরোধ যে তারা যেন রাত 10টার পরে আর গার্লফ্রেন্ডের কল পিক না করে। এখন আমাদেরকে দেখানো হয় যে সেই রাতে আসলে কি হয়েছিল, যার জন্য রমেশ ছেলেদেরকে এমনটা করার কথা বলল। যাক, সেদিন রাতে তারা যখন দেখা করে, সেদিন রমেশ নিধির জন্য হালুয়া নিয়ে গিয়েছিল, কারণ নিধির অনেক খিদে পেয়েছিল। এরপরই তারা দোলনায় বসে দোল খেতে খেতে গল্প করতে থাকে। রমেশ তখন নিধির কাছে জিজ্ঞেস করে তার এখানে আসার কি কারণ। নিধি বলে সে একটু আগেই একটা স্বপ্ন দেখেছে। স্বপ্নটা অনেক বেশি সুন্দর ছিল। সে দেখেছে তারা সমুদ্রের পাড়ে রয়েছে, আর সেখানে তার ভালোবাসার মানুষ অর্থাৎ রমেশ সাদা রঙের একটা ঘোড়ায় চড়ে বর সেজে তার কাছে আসছে। তাই সে তাকে এটা জানাতে এসেছে যে কালকে তাকে অবশ্যই ঘোড়ায় চড়ে আসতে হবে। এই কথা শুনে রমেশ অনেকটা ঘাবড়ে যায়, কারণ কালকেই তাদের বিয়ে। তার আগে এই রাতে সে ঘোড়া কোথা থেকে পাবে? কিন্তু নিধি তার ঘোড়ায় চড়ে আসা ছাড়া বিয়েই করবে না। তাই রমেশ তাকে বলে যে ঠিক আছে, সে কোনোভাবে ঘোড়া ম্যানেজ করে নিবে, তার চিন্তা করতে হবে না। নিধি তখন খুব খুশি হয়ে হালুয়া খেতে খেতে সেখান থেকে চলে যায়। তারা ডেস্টিনেশন ওয়েডিং এর জন্য এসেছিল, তাই নিধিরা তাদের পাশের বাংলোতেই থাকছিল। এরপরই দেখানো হয় রমেশ তার অফিসের একজন এমপ্লয়িকে কল করে। তার নাম হলো সম্রাট। রমেশদের কোম্পানিতে সম্রাট তার আন্ডারেই কাজ করত। বিয়েতে সবকিছু অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব রমেশ তাকেই দিয়েছিল। রমেশ তখন বুদ্ধি করে সম্রাটকে কল করে আর তাকে বলতে থাকে যে সে কালকের জন্য সবকিছু অ্যারেঞ্জ করে ফেলেছে তো, তাকে যে সে ঘোড়া আনতে বলেছিল তা সে বুক করেছে তো। সে আসলে সম্রাটকে এখানে বোকা বানিয়ে বলে যে ঘোড়া আনার কথা নাকি সে তাকে আগেই বলে দিয়েছিল। সম্রাট বেচারা তো তখন অনেক বেশি চিন্তায় পড়ে যায়। তাছাড়া রমেশ যেহেতু তার বস, তাই সে তাকে কোনোভাবে মানাও করতে পারে না। সে রমেশকে বলে যে ঘোড়ার ব্যবস্থা এখনো করতে পারেনি সে, কিন্তু এখনই সে কোনো না কোনো ব্যবস্থা করছে। রমেশ এভাবেই তার সব চিন্তা সম্রাটের উপর দিয়ে খুব ভালো মন নিয়ে ঘুমিয়ে পড়ে। আর সম্রাট বেচারা সেই রাতেই ঘোড়া খুঁজে বের করার জন্য বাসা থেকে বেরিয়ে যায়। একটা সময় সে একটা ঘোড়াও খুঁজে পায়। ঘোড়াটা অনেক কষ্টে সে পেয়েছিল, আর রমেশ যেমনটা সাদা ঘোড়া চেয়েছিল সে একদম সেম টু সেম দেখতে একটা ঘোড়া খুঁজে বের করে আর সেটাকে কালকের জন্য বুক করে ফেলে। এরপর আমাদেরকে পরবর্তী দিন সকালের দৃশ্য দেখানো হয়। আমরা নিধিকে দেখতে পাই বিয়ের দিন সকালেই তার অনেক বেশি পেট খারাপ হতে থাকে, কারণ আগের দিন সে রমেশের দেওয়া বাসি হালুয়া খেয়েছিল। তার বাবা তখন তাকে স্যালাইন, ডাবের পানি সবকিছু খাইয়ে সুস্থ করার চেষ্টা করছিল। এদিকে রমেশকে দেখানো হয় সে খুব খুশি মনে রেডি হতে থাকে। তখন তার বড় ভাই কার্তিক তাকে বলে যে সে কি নিধির ব্যাপারে শিওর, কারণ যেই মেয়ে একটা স্বপ্ন দেখার জন্য রাতের বেলায় চলে আসে এবং তাকে এক রাতের মধ্যে একটা ঘোড়া ম্যানেজ করার প্রেসার দেয়, সেই মেয়ে পাগল ছাড়া আর কিছু হতে পারে না। রমেশ তখন এই কথা শুনে খুবই রেগে যায় আর তাকে তার বিয়ের দিন এসব নেগেটিভ কথা বলতে মানা করে। এরপর আমাদেরকে রমেশের বাবাকে দেখানো হয় সে একটু বোকা প্রকৃতির ছিল। কেউ একটু অন্যভাবে কথা বললে সে বুঝতে পারতো না। সে মূলত একটু বেশি সহজ সরল। আমাদেরকে তখন দেখানো হয় রমেশের বিয়ের জন্য সে রেডি হয় ঠিকই, কিন্তু তার গাড়ি নিয়ে সে কোথাও একটা বেরিয়ে যায়। এদিকে রমেশ তার ভাই বন্ধুকে নিয়ে বাইরে বের হয়। তারপরে সম্রাটের আনা সাদা ঘোড়ায় চড়ে বরযাত্রী নিয়ে কনের বাড়ি পৌঁছায়। নিধিও সেজেগুজে তার জন্য অপেক্ষা করেছিল। তাকে এভাবে ঘোড়ায় চড়ে আসতে দেখে তার তো খুশির কোনো ঠিকানাই থাকে না। কিন্তু রমেশকে দেখানো হয় তার ঘোড়াটা একটু উল্টো পাল্টা আচরণ করছিল। রমেশ তখন কোনোভাবে ঘোড়াটিকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে ঘোড়াটি লাফাতে শুরু করে দেয়, যার জন্য ব্যালেন্স হারিয়ে রমেশ শানের উপর গিয়ে পড়ে। সাথে সাথে সে মাথার পিছনে এত ব্যথা পায় যে এটা দেখে সবাই যেন থমকে যায় যে এটা কি হয়ে গেল। নিধিও তখন দৌড়ে রমেশের কাছে আসে। সে এসেই দেখে রমেশ একদম অজ্ঞান হয়ে পড়ে রয়েছে।
এরপরই দেখানো হয় রমেশের ভাই তাড়াতাড়ি করে রমেশকে গাড়িতে তুলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। রমেশের ভাই কার্তিক হসপিটালে যাওয়ার পথেই তাদের বাবাকে কল করে। তখন আমরা রমেশের বাবাকে দেখতে পাই। সে তাদের বাসায় চলে গিয়েছিল আর সেখানে গিয়ে ফ্যানের সাথে গলায় দড়ি দেওয়ার চেষ্টা করছিল। তখনই তার কাছে কার্তিকের কল আসতে থাকলে সে মনে মনে বলতে থাকে, যখনই সে ভালো কাজ করতে যায় তখনই কেউ না কেউ তাকে ডিস্টার্ব করে। তো কার্তিকের ফোন রিসিভ করলে কার্তিক তাকে বলতে থাকে যে রমেশ ঘোড়া থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে, তারা তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। তার কাছে তার চিকিৎসা করানোর মতো টাকা নেই, তাই সে যেন তাড়াতাড়ি করে চলে আসে। রমেশের বাবাও তখন কল কেটে দিয়ে রমেশের মায়ের ছবি ধরে বলতে থাকে যে সে আজ তার কাছে আসতে পারলো না, তাদের পাগল ছেলেটা নাকি অ্যাক্সিডেন্ট করেছে, তাই সে অন্য কোনো দিন তার কাছে আসবে। এখানে বলে দেই রমেশের মা অনেক বছর আগেই মারা গিয়েছিল। রমেশের বাবা হয়তো তাকে অনেক বেশি ভালোবাসতো, এর জন্যই আত্মহনন করার মাধ্যমে তার কাছে যাওয়ার চেষ্টা করছিল। এই ব্যাপারে আমরা পরিষ্কারভাবে পরবর্তীতে জানতে পারবো। এরপর আমাদেরকে হসপিটালের দৃশ্য দেখানো হয়। ডাক্তার রমেশকে এক্সামিন করে। এরপরই সে সবাইকে জানায় যে রমেশ কোমাতে চলে গেছে। এই কথা শুনে তো সেখানে থাকা সবাই অনেক ঘাবড়ে যায়, বিশেষ করে নিধি। তখন রমেশের ভাই কার্তিক উঠে সম্রাটের উপর চিৎকার করতে থাকে আর বলতে থাকে যে সবকিছু তার জন্য হয়েছে, সে কেন রমেশের জন্য এই পাগল ঘোড়ার ব্যবস্থা করে দিল। এখানে বলে দেই কাল যখন সম্রাট এই ঘোড়া ঠিক করার জন্য গিয়েছিল তখন ঘোড়ার মালিক তাকে আগে থেকেই বলে দিয়েছিল যে ঘোড়াতে উঠে আগে একজনের কোমরের হাড় ভেঙে গিয়েছিল, কিন্তু সম্রাট আর খোঁজাখুঁজি করতে চায়নি, তাই সে ঘোড়াতে সমস্যা আছে জানা সত্ত্বেও এটাই বুক করে দেয়। কিন্তু সম্রাট এ ব্যাপারে কাউকে জানায় না। সে আরো বলতে থাকে যে তাকে ঘোড়া ঠিক করার জন্য বলা হয়েছে, তাই সে ঘোড়া ঠিক করেছে। তাকে কাজ দেওয়া হলে সে তো আর না করে থাকতে পারে না। এখন ডাক্তার বলে যে তাকে একটা কথা তারা বোঝাক। এই বিয়েতে তো সবাই মাথায় পাগড়ি পরেছিল, কিন্তু রমেশের মাথায় কেন পাগড়ি ছিল না? তার মাথায় যদি পাগড়ি থাকতো তাহলে তো সে এত আঘাত পেত না। এই কথা শুনে কার্তিক চুপ হয়ে যায়, কারণ রমেশের মাথায় চুল একটু কম থাকায় কার্তিকে তাকে পাগড়ি পরতে দেয়নি। এদিকে নিধিকে দেখানো হয়। সে তো সবার থেকে বেশি অনুশোচনায় ভুগতে থাকে, কারণ রমেশকে ঘোড়ায় চড়ে আসতে তো সেই বলেছিল। সেও তখন কোনো কিছু না বলে চুপচাপ বসে থাকে। কিন্তু রমেশের কোমাতে চলে যাওয়ার কথা শুনে সে অনেক বেশি কষ্ট পায়। তাছাড়া ডাক্তার ঠিক করে বলতেও পারে না যে রমেশের জ্ঞান কখন ফিরবে। ডাক্তার শুধু এটা বলতে থাকে যে তার জ্ঞান ফিরতে একদিনও লাগতে পারে, আবার 1 বছরও লেগে যেতে পারে। এই কথা শুনে নিধি দৌড়ে রমেশের কাছে চলে যায় আর তাকে ধরে খুব কান্না করতে থাকে। রমেশকে তখন আমরা নিদ্রায় থাকা অবস্থায় বলতে শুনি যে তাকে ডেকে কোনো লাভ নেই, কারণ এখন সে ধীরে ধীরে স্বপ্নের দেশে চলে যাচ্ছে। তখনই আমাদেরকে একটা দৃশ্য দেখানো হয় যেখানে রমেশ তার স্বপ্নের মধ্যে একটা মেলায় যায় আর সেখানেই ঘুরতে থাকে। তখন কেউ একজন এসে তার সামনে আমের জুসের গ্লাস রাখে। তারপরেই সে কাউকে দেখতে পায়, কিন্তু সে কাকে দেখতে পায় সেটা তার কাছে ক্লিয়ার না। এরপরই আমাদেরকে অতীতের কিছু দৃশ্য দেখানো হয়। রমেশের সাথে তার ভালোবাসার মানুষ অর্থাৎ নিধির দেখা কিভাবে হলো আর কিভাবে তাদের প্রেমের সম্পর্ক হলো সেটা আমরা জানতে পারবো। এখন দেখা যায় রমেশ একটা ফার্নিচারের শপে চাকরি করত। তার কাজ ছিল তার অ্যাসিস্ট্যান্ট সম্রাটকে নিয়ে ফার্নিচার সবার বাসায় ডেলিভার করে দেয়া। রমেশ তার কাজে অনেক বেশি নিষ্ঠাবান ছিল। সে সম্রাটের সাথে মিলে একটা অ্যাপার্টমেন্টে ডাইনিং টেবিল ডেলিভার করার জন্য যায়। সেখানে তারা অনেক কষ্টে সিঁড়ি দিয়ে 15 তলা পর্যন্ত ওঠে। এরপর যেখান থেকে অর্ডার এসেছে সেই বাড়িতে নক করলে ভেতর থেকে একটা ছেলে দরজা খোলে। তারা তখন তাদের ইন্ট্রোডাকশন দেয় এবং জানায় যে তারা তাদের বাসায় ডাইনিং টেবিল ফিট করার জন্য এসেছে। তখন ছেলেটা তাদেরকে বলতে থাকে যে তার বাসায় এখন একটু কাজ আছে, তারা যেন কিছুক্ষণ পরে আসে। কিন্তু ততক্ষণে সম্রাটের একটু ওয়াশরুমে যেতে হতো। সে কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, তাই সে ছেলেটিকে বলতে থাকে যে তাকে এখনই তাদের বাসায় ঢুকে ওয়াশরুমে যেতে হবে। ছেলেটি কোনো কারণে তাদের ঢুকতে দিতে চাচ্ছিল না, কিন্তু সম্রাট জোরপূর্বক সেখানে প্রবেশ করে আর দৌড়ে ওয়াশরুমে চলে যেতে চায়। রমেশ তাকে আটকানোর চেষ্টা করলেও সম্রাট তাকে ফেলে দিয়েই ওয়াশরুমে দৌড় দেয়। তখন রমেশের নিধির সাথে দেখা হয়। নিধি সেখানে একটা ম্যাগাজিন দিয়ে মুখ ঢেকে রেখে ছেলেটির বাসার সোফাতে বসেছিল। রমেশ সেই সময় নিধির দিকে তাকায় আর মুগ্ধ হয়ে তাকিয়েই থাকে। নিধি তখন তাকে দেখে একটু ঘাবড়েই যায়। এরপরই আমরা জানতে পারি ছেলেটি কেন তাদেরকে ঢুকতে দিতে চাইছিল না আর নিধি এখানে মুখ লুকিয়ে ভয় পেয়ে কেন বসেছিল। আমাদেরকে দেখানো হয় রমেশ আর সম্রাট মিলে ডাইনিং টেবিল ফিট করতে থাকে। এদিকে ছেলেটা নিধিকে বলতে থাকে যে তার এখনই এখান থেকে চলে যেতে হবে, যে কোনো সময় তার বাবা আসতে পারে, তাকে দেখে ফেললে তার 12টা বেজে যাবে। অর্থাৎ নিধি ছেলেটির গার্লফ্রেন্ড ছিল, কিন্তু নিধির কাছে ছেলেটির ব্যবহার কিছুদিন যাবৎ মোটেই ভালো লাগছিল না। তাই সে তাকে বলতে থাকে যে সে আগে তাকে প্রমিস করবে যে তার কথা সে তার বাবাকে জানাবে, তারপরেই সে এখান থেকে যাবে। তারা এমনটা বলতে থাকলে রমেশ আর সম্রাট তাদের সব কথা শুনে নেয়। এদিকে দেখানো হয় তখনই সেখানে ছেলেটির বাবা প্রবেশ করে। সে আসলে তার ছেলে তো অনেক বেশি ঘাবড়ে যায়। ছেলেটির বাবা প্রথমে নিধিকে খেয়াল করে না। সে এসে ডাইনিং টেবিলের উপরে উঠে তার ডিউরেবিলিটি চেক করতে থাকে। এরকমটা কে করে বলুন তো? যাই হোক, তার সবকিছু চেক করা শেষ হলে সে বলতে থাকে
যে সে আসলে তার ছেলের বিয়ের জন্য পাকা কথা বলতে গিয়েছিল, এর জন্যই এখানে আসতে একটু দেরি হয়ে গেছে। নিধি তখন এই কথা শুনে ছেলেটির দিকে অবাক হয়ে তাকায়। রমেশও বিষয়টা বুঝতে পারে। তখন সে ছেলেটির বাবাকে বলতে থাকে যে এখনকার সময় অ্যারেঞ্জ ম্যারেজ তো সচরাচর দেখা যায় না, আর সেসব তো একটু ওল্ড ফ্যাশনও হয়ে গেছে। তখন ছেলেটার বাবা বলতে থাকে যে সে তার ছেলেকে অনেক বেশি ভালোবাসে। যে মেয়েটির সাথে সে পাকা কথা বলতে গিয়েছিল সেই মেয়েটিকে তার ছেলে ছোটবেলা থেকেই পছন্দ করে, আর তার কাছে কদিন আগেই তার ছেলে বায়না ধরেছে যে সে যেন ওই মেয়ের সাথেই তার বিয়ের ব্যবস্থা করে দেয়। এজন্যই সে গিয়েছিল। এসব শুনে এবার নিধির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে তখন কি বলবে, কিভাবে রিয়াক্ট করবে কিছুই বুঝতে পারছিল না। সেই সময় রমেশ আর সম্রাট ফার্নিচারের রিভিউ নিয়ে বেরিয়ে যাচ্ছিল। তখন ছেলেটির বাবা নিধিকে দেখে আর জিজ্ঞেস করে যে এই মেয়েটিকে। নিধির বয়ফ্রেন্ড তখন তাড়াতাড়ি করে বলে যে মেয়েটি এই ফার্নিচারের লোকেদের সাথে এসেছিল, এই ফার্নিচারের দোকানের একজন এমপ্লয়ি সে। নিধি তখন কি বলবে কিচ্ছু বুঝতে পারছিল না। রমেশ তখন বুঝতে পেরেছিল যে এখানকার সিচুয়েশন খারাপ হতে পারে, তাই সে নিধির হাতে তার টুল বক্স তুলে দেয় আর তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখনও পর্যন্ত নিধি শকের মধ্যে ছিল। কিভাবে কি হয়ে গেল সে কিছুই বুঝতে পারল না। রমেশ আর সম্রাট তখন সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় নিধিকে চুপচাপ সেখানে বসে থাকতে দেখে সম্রাট রমেশকে বলতে থাকে যে মেয়েটিকে দেখে মনে হচ্ছে সে অনেক কষ্ট পেয়েছে আর সে আত্মহননও করতে পারে, তাই রমেশের উচিত এখনই তার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেওয়া। রমেশের তো এমনিতেই নিধিকে পছন্দ হয়ে গিয়েছিল, তাই সে সম্রাটের কথা মতো তার কাছে যায়। কিন্তু তার দেওয়া সান্ত্বনা একদমই কোনো সান্ত্বনার মধ্যে পড়ে না। সে নিধির কাছে গিয়ে তাদের একটা সোফার মার্কেটিং করতে থাকে। সে বলতে থাকে যে সে তো মনে অনেক কষ্ট পেয়েছে, সে যদি তাদের শপের একটা স্পেশাল সোফা কিনে নেয় তাহলে তাতে শুয়ে সে অনেক বেশি রিল্যাক্স করতে পারবে আর মাথা থেকে সব চিন্তাও দূর করে দিতে পারবে। নিধির তখন এসব শুনে তার উপর অনেক রাগ হয়। সে তাকে বলে যে তার কোনো সান্ত্বনা দিতে হবে না, তার কাছে কি একটা হাতুড়ি আছে। রমেশ তখন তাকে একটা হাতুড়ি দিয়ে দেয়। এরপরই দেখানো হয় ডেলিভারির কাজ শেষ করে সে তার অফিসে ফিরে যায়। তখন ম্যানেজার তার কাছে আসে আর তাদেরকে বলতে থাকে যে তারা যেখানে একটু আগে ডাইনিং টেবিল ডেলিভারি দেওয়ার জন্য গিয়েছিল সেখান থেকে কমপ্লেন এসেছে। তাদেরকে জানানো হয়েছে যে তাদের একজন মেয়ে এমপ্লয়ি নাকি সে অ্যাপার্টমেন্টের মালিকের গাড়ি ভাঙচুর করেছে। ম্যানেজার তাদেরকে বলেছে যে তাদের কোনো মেয়ে এমপ্লয়ি নেই, কিন্তু তারা তার কোনো কথাই বিশ্বাস করেনি। রমেশ আর সম্রাট তখন খুব ভালো করেই বুঝতে পারে যে এই কাজ হলো নিধির, তাই তখন তারা কিভাবে ম্যানেজারকে বোঝাবে সেটাই বুঝতে পারছিল না। কিন্তু সম্রাট হঠাৎ করেই বলে ওঠে যে আসলে কি হয়েছিল। সে বলে নিধি হলো রমেশের গার্লফ্রেন্ড। সে সেখানে রমেশের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ায় নিধি অনেক বেশি রেগে যায় আর এর জন্যই হাতুড়ি নিয়ে সে ভুল করে তাদের গাড়ির গ্লাস ভেঙে ফেলে। কিন্তু ম্যানেজার যেন এই নিয়ে চিন্তা না করে, তারা আজই সেখানে গিয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে নিবে। এই বলেই রমেশ আর সম্রাট মিলে সেখানে চলে যায়। ছেলেটার বাবা তখন তাদের জন্য অপেক্ষা করছিল। রমেশ তখন ছেলের বাবার কাছে গিয়ে ক্ষমা চাইতে থাকে আর বলে যে কিছুক্ষণের মধ্যেই যেই কাজ করেছে সে এখানে চলে আসবে, তখন সেও তার কাছে ক্ষমা চেয়ে নিবে। ছেলেটির বাবা বলতে থাকে যে তার কাছে শুধু ক্ষমা চাইলে হবে না, তাকে ক্ষতিপূরণও দিতে হবে। এটা বলে তার একটা কল আসলে সে অন্যদিকে যায়। রমেশ তার ছেলেকে তখন ধরে আর বলে যে সে যেন একটা সরির মাধ্যমে সমস্যাটা সমাধান করে দেয়, না হলে কিন্তু বিষয়টা বড় সড় হবে। আর নিধি এখানে এসে তাদের সম্পর্কের ব্যাপারে সত্যিটা তার বাবাকে জানিয়ে দিবে। এই কথা শুনে ছেলেটাও ভয় পেয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে নিধিও চলে আসে। ছেলেটা তখন নিধিকে নিয়ে দূরে যায় আর তাকে বলতে থাকে যে সে যেন তার বাবাকে তাদের সম্পর্কের ব্যাপারে সত্যিটা না জানায়। নিধির তখন তার উপর আরো বেশি রাগ হতে থাকে। সে ছেলেটিকে কষে এক চড় মারে। চড়ের আওয়াজ শুনে ছেলেটার বাবা তো দৌড়ে সেখানে আসে আর বলতে থাকে যে কে কাকে চড় মারলো। রমেশ তখন তাড়াতাড়ি করে তাকে বলতে থাকে যে তার ছেলেই নিধিকে চড় মেরেছে। ছেলেটির বাবা তখন ছেলেটির উপর অনেক বেশি রেগে যায় আর তাকে বলতে থাকে যে সে একটা মেয়ের উপর কিভাবে হাত উঠালো। এই বলে সে নিধিকে বলে তাকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। আসলে সে তো নিধিকে সে ফার্নিচার শপের একজন এমপ্লয়ি ভাবছিল, তাই সেভাবে তার ছেলে হয়তো তাদের গাড়ি ভাঙচুর করার জন্য মেয়েটির গায়ে হাত তুলেছে। এ কারণে তখন ওই লোকটা বলতে থাকে যে নিধিও যেন তার ছেলেকে চড় মেরে দেয়। বেচারা ছেলেটা তো মুখ খুলে বলতেও পারে না যে নিধি তাকে চড় মেরেছে, তাহলে তো তার বাবা তাদের সত্যিটা জেনে যেত। এর জন্য সে আবারও তার মুখ পেতে দেয় আর সুযোগ পেয়ে নিধি তার গালে আরো জোরে চড় মারে। সেখানকার ঝামেলা শেষ করে রমেশ চলে যাচ্ছিল, তখনই নিধি তার কাছে আসে। তার সাথে কিছু কথা আছে এই বলে তাকে পাশে নিয়ে যায়। রমেশ তখন অনেক খুশি হয়ে যায়। সে নিধিকে বলতে থাকে যে তার চড় দুটো কিন্তু অনেক বেশি মজার ছিল, ছেলেটা চড়গুলো ডিজার্ভ করত।
কারণ সে একজন চিটার। তখন নিধি বলে যে সে এখানে মূলত 3টা চর মারার জন্য এসেছিল। এই বলে সে রমেশকে একটা থাপ্পড় মেরে দেয় আর বলতে থাকে যে একটা মেয়ে প্রতারিত হয়ে কষ্ট পাচ্ছে, কান্নাকাটি করছে, আর সে কিনা তার কাছে এসে তাদের ফার্নিচারের অ্যাড দিচ্ছে, সেও একটা চর ডিজার্ভ করত। এই বলে নিধি সেখান থেকে চলে যায়। রমেশ তখন একেবারে হতভম্ব হয়ে যায়, সে কি ভেবেছিল আর তার সাথে কি হলো। এরপর রাতে দেখানো হয় রমেশের মন তখনও অনেক বেশি খারাপ ছিল। সে তার বাবাকে বলতে থাকে যে জীবনে কোনোদিন তার বাবা মা কেউ তাকে এভাবে চর মারেনি, কিন্তু নিধি নামের এই মেয়েটা তাকে মারলো। সে যা যা হয়েছে সবটা তার বাবাকে খুলে বলে। তার বাবা তখন তাকে বলতে থাকে যে তাকে একটা মেয়ে এরকম কারণ ছাড়া চর মেরেছে, তার মানে মেয়েটা নিশ্চয়ই আজ রমেশকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখে ঘুম থেকে উঠবে। এদিকে দেখানো হয় আসলে নিধি হঠাৎ করে রাতে একটা খারাপ স্বপ্ন দেখে আটকে ওঠে। এরপর আবারও রমেশের বাবাকে দেখানো হয়। সে রমেশের কাছে জিজ্ঞেস করে যে মেয়েটা যখন তাকে চর মেরেছিল সে কি ব্যথা পেয়েছিল। রমেশ বলে যে সত্যি কথা বলতে সে মোটেই ব্যথা পায়নি। তার বাবা তখন অনেক এক্সাইটেড হয়ে যায় আর বলতে থাকে যে হয়ে গেছে, মেয়েটা রমেশকে পছন্দ করে ফেলেছে। রমেশ তখন তার বাবার কোনো কথাই বুঝতে পারে না। এরপর দেখানো হয় সে পরদিন তার অফিসে ছিল। তখন হঠাৎ করেই নিধি তার সাথে দেখা করতে আসে। তাকে দেখে সে অবাক হয়ে যায়, তার বাবার কথা কি তাহলে সত্যি হচ্ছে নাকি। আর দেখা যায় তাই হয়। নিধি তার সাথে দেখা করে তাকে বলতে থাকে যে আগের দিন রাতে সে রমেশকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছে। সে দেখেছে রমেশ সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে কান্না করছে। যতবার সে চোখ বন্ধ করেছিল এই একই স্বপ্ন দেখছিল। তাই সে রমেশের কাছে আজ এসেছে যাতে করে রমেশ তাকে একটা চর মারে, আর তাহলে তার মধ্যে থাকা অনুশোচনা চলে যাবে আর সে ঠিক করে ঘুমাতেও পারবে। রমেশ তখন তার এসব কথা শুনে অবাক হয়ে যায়। এরপর থেকে দেখানো হয় রমেশ যেখানেই যাক না কেন নিধি তার পেছন পেছন ঘুরতে থাকে আর তাকে বারবার চর মারতে বলতে থাকে। রমেশ প্রত্যেকবার অনেক বেশি বিরক্ত হয়। সে বুঝতেই পারে না যে একটা মেয়ে সামান্য স্বপ্ন নিয়ে এতটা বেশি সিরিয়াস কিভাবে হতে পারে। নিধিকে তো তার কাছে পাগল বলে মনে হতে থাকে। নিধিরও তখন তার পিছু ছাড়তে ইচ্ছা হচ্ছিল না। একদিন তো সে চর খাওয়ার জন্য রমেশের বাসাতেই চলে আসে। এতদিনে রমেশ অলরেডি অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছিল। তারপর সম্রাট যখন এসে তাকে জানায় যে নিধি তার কাছ থেকে চর খাওয়ার জন্য এখানে চলে এসেছে, তখন তো রমেশ আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে বলে যে আজ সে নিধিকে চর মেরেই দিবে, কারণ এগুলো আর সে সহ্য করতে পারছে না। এই বলেই সে তাড়াতাড়ি করে নিচে গিয়ে নিধি কিছু বলবে তার আগেই তাকে কষে একটা চর মারে। নিধির তখন মাথা ঘুরতে থাকে। তার মাঝেই সে বলতে থাকে যে সে তার কাছে ক্ষমা চাইতে এসেছিল। এতদিন ধরে রমেশের কান্নার স্বপ্ন তার বারবার আসছিল, কিন্তু কাল রাত থেকে এই স্বপ্ন আসা বন্ধ হয়ে গেছে। তাই এতদিন জ্বালানোর জন্য সে তার কাছে ক্ষমা চাইতে এসেছিল। রমেশ তখন অনেক বেশি অনুশোচনায় ভুগতে থাকে। ঠিক তখনই নিধি অজ্ঞান হয়ে তার কোলে পড়ে যায়। রমেশের বাবাও তখন সেখানে উপস্থিত ছিল। তারা দুজন মিলে নিধিকে হসপিটালে নিয়ে যায়। সেখানে তাকে অ্যাডমিট করা হয়। রমেশ তাকে সরি জানানোর জন্য একটা গোলাপ ফুল নিয়ে তার কাছে যায় আর সেখানে গিয়ে তার দিকে তাকিয়ে থাকে। নিধি এভাবে ঘুমিয়ে থাকলে সে তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আর তার গালে হাত বুলিয়ে দেয়। ঠিক তখনই নিধির জ্ঞান ফিরে আসে। রমেশ তাকে বলতে থাকে যে তার কিছুই হয়নি, সে সুস্থ হয়ে যাবে। নিধি তখন সামনে ইশারা করলে রমেশ তাকিয়ে দেখে সেখানে তাদের বাবা মা দাঁড়িয়ে আছে। এটা দেখে সে তাড়াতাড়ি করে তার হাত সরিয়ে নেয় আর বলতে থাকে যে ডাক্তার তাকে নিধির গায়ে জ্বর আছে নাকি এটা চেক করতে বলেছিল। তখন তার বাবা বলে যে তাকে মিথ্যা বলতে হবে না, সে নিধির বাবা মাকে তাদের ব্যাপারে সবটা জানিয়ে দিয়েছে। রমেশ বা নিধি তখন বুঝতে পারে না যে রমেশের বাবা নিধির বাবা মাকে তাদের সম্পর্কের ব্যাপারে কি বলেছে। তারা মনে করে যে তাদের যেভাবে পরিচয় হয়েছে এটাই হয়তো রমেশের বাবা তাদেরকে জানিয়েছে। এজন্য সে তার বাসায় চলে যায়। নিধিও হসপিটাল থেকে রিলিজ হয়ে বাসায় ফিরে আসে, কিন্তু রাতে সে রমেশকে কল করে আর তাকে নিচে আসতে বলে। রমেশ নিচে গিয়ে দেখে নিধি তার সাথে দেখা করার জন্য এসেছে। তার কাছে এখানে আসার কারণ জিজ্ঞেস করলে নিধি তাকে বলে যে রমেশের বাবা তার বাবা মাকে সব উল্টো পাল্টা কাহিনী শুনিয়েছে। রমেশ যখন তাকে হসপিটালে অ্যাডমিট করতে ব্যস্ত ছিল তখন তার বাবা নিধির বাবা মার সাথে দেখা করে এবং তাদেরকে বলে যে রমেশ আর নিধি নাকি অনেকদিন ধরে প্রেম করছে আর নিধি অনেকদিন ধরে রমেশকে তাকে পালিয়ে বিয়ে করার জন্য বলছে। কিন্তু রমেশ কিছুতেই এগুলো মেনে নিতে চাচ্ছিল না। সে তাকে বুঝিয়ে বলছিল যে তার বাবা মায়ের আশীর্বাদ ছাড়া সে বিয়ে করবে না। এই নিয়েই নাকি নিধি রমেশের উপর রাগ করে আর হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এখানে বলে দেই নিধির বাবা মাও অনেক সহজ সরল ছিল। তারা তার পুরো কথা বিশ্বাস করে নেয় আর তার মেয়ে এভাবে রমেশকে বিয়ে করার জন্য চিন্তা করতে করতে অজ্ঞান হয়ে গেছে এটা জেনে তারা তার মেয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে থাকে। আর আমাদের বাপ মা হলে তো সুস্থ হওয়ার পরপরই কয়েকটা লাগিয়ে দিত। যাক দেখা যায় তারা নিধিকে বলতে থাকে
যে তার আর রমেশের বিয়েতে তাদের কোনো অমত নেই। আর এই সবকিছু নিয়ে ডিসকাস করার জন্যই নিধি রমেশের সাথে দেখা করতে আসে। রমেশ নিজেও বুঝতে পারে না যে এই মেস সে কিভাবে ঠিক করবে। তখন নিধি তাকে বলে যে সে যেন তার বাবাকে নিয়ে কাল তাদের বাসায় আসে, তারা সবাই মিলে একসাথে কথা বলবে। সেখানে রমেশ তার বাবা মাকে সত্যিটা জানাবে আর বলে দিবে যে তার বাবার মাথায় সমস্যা আছে, এজন্য সে তাদেরকে উল্টোপাল্টা কথা বলেছে। রমেশও তখন তার কথায় রাজি হয়ে যায়। এরপর নিধিকে দেখানো হয়, সে তখন সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু যাওয়ার আগে সে রমেশের দিকে তাকায় আর তাকে দেখে মনে হয় যে সে ব্লাশ করছে। দেখা যায় তার কথা মতো রমেশ পরবর্তী দিন তার বাবাকে নিয়ে তাদের বাসায় যায়, কিন্তু সেখানে গিয়ে দুজনেই বুঝতে পারছিল না যে তারা কিভাবে সত্যিটা তাদেরকে বলবে। নিধি তো অনেক বেশি কনফিউজ ছিল, আর এই কনফিউশনে সে সত্যি কথা আর বলতে পারে না। তাই সে বলতে থাকে যে তারা বিয়ের ডেট ঠিক করার জন্য এসেছে। তার মুখে এ কথা শুনে রমেশ তো অবাক হয়ে যায়। সে তার সাথে আলাদা করে কথাও বলে। নিধি তাকে বলে যে সে আগের দিন একটা স্বপ্ন দেখেছে, আর স্বপ্নে সে দেখেছে রমেশ একটা সাদা ঘোড়ায় করে তাকে বিয়ে করতে আসছে। তাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, তাই তার মনে হচ্ছে যে রমেশই তার আসল ভালোবাসা, না হলে তার এমন স্বপ্ন দেখার কোনো মানেই হয় না। রমেশ তখন তার কোনো কথাই বুঝতে পারছিল না। সে একটা স্বপ্নের জন্য বিয়ে করতে একদমই রাজি ছিল না, কিন্তু তখন নিধি ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। এরপর কিছু না বলে সেখান থেকে চলে যায়। রমেশ এরপর পুরোপুরি পটে গিয়েছিল। সে নিচে গিয়ে সবাইকে বলতে থাকে যে বিয়ের আয়োজন শুরু করে দিতে। দুই পরিবারই তখন অনেক খুশি হয়ে যায়। এরপর তারা একসাথে আনন্দ করে বিয়ের অ্যারেঞ্জমেন্ট শুরু করে। এদিকে রমেশ আর নিধি প্রতিদিন দেখা করে। এরপরই ধীরে ধীরে তারা একে অপরের কাছাকাছি চলে আসে, একে অপরকে ভালোবাসতে থাকে। দেখতে দেখতে তাদের এঙ্গেজমেন্টও হয়ে যায়। আর তারপরই তো বিয়ের দিন রমেশের সাথে এই দুর্ঘটনা ঘটে। এখন আমাদেরকে দেখানো হয় রমেশ কোমাতে রয়েছে এই নিয়ে 311 দিন। নিধি প্রতিদিন তার সাথে দেখা করতে আসতো আর তাকে জাগানোর চেষ্টা করত, কিন্তু যে যাই বলুক না কেন রমেশ কিছুতেই জেগে উঠত না। তখন নিধি ধৈর্য হারিয়ে ফেলে। সে রমেশের কাছে এসে বলতে থাকে যে তার বাবা মা আত্মীয় স্বজন সবাই তাকে বলছে যে তার এভাবে রমেশের জন্য আর অপেক্ষা করে থাকা ঠিক হবে না, কারণ রমেশ আদৌ উঠবে নাকি না তার কোনো নিশ্চয়তা নেই। তার উপরে সে কোমা থেকে জাগার পরে তাকে মনে রাখবে নাকি এটাও সে জানে না, তাই তাকে মুভ অন করতেই হবে। এই বলে সে তার এঙ্গেজমেন্টের রিং রমেশের পাশে রেখে সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরই আমরা দেখতে পাই রমেশের হাত পা নড়তে শুরু করে। তার বাবা তার বিয়ে ভাঙার কথা শুনে সেখানে এসে বসে থাকে, আর তখনই হঠাৎ করে রমেশ তাকে বাবা বলে ডাক দেয় আর বলে যে সে কোমা থেকে উঠে গেছে। এই কথা শুনে তো তার বাবা অনেক বেশি খুশি হয়ে যায়। সে তাড়াতাড়ি করে রমেশের বড় ভাই কার্তিক, সম্রাট সবাইকে ফোন করে জানাতে থাকে। এরপর দেখানো হয় রমেশ কোমা থেকে জেগে গেছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত সে তার বডি মুভ করতে পারছে না, তাই সে হুইল চেয়ারে বসেছিল। তখন তার ভাই তার সাথে দেখা করার জন্য আসে। কার্তিক তাকে জানাতে থাকে যে সে তার জন্য কত বেশি প্রার্থনা করেছে ঈশ্বরের কাছে, কিন্তু পাশ থেকে তখন কার্তিকের ওয়াইফ হেসে দেয় আর বলতে থাকে যে প্রার্থনা করেছে না ছাই, আরো রমেশ যেন কখনো না ওঠে এই নিয়ে সে গির্জায় গিয়ে মোমবাতি জ্বালাতো, যাতে করে সব সম্পত্তি সে পেয়ে যায়। রমেশ তো এই কথা শুনে তার ভাইয়ের উপর রেগে যায়। তখন সেখানে সম্রাট আসে আর রমেশকে দেখে অনেক খুশি হতে থাকে আর তাকে বলে যে নিধি এসে তার সাথে মনে হয় ইচ্ছে করে ব্রেকআপ করেছে, যাতে করে এই শখ পেয়ে রমেশ কোমা থেকে জেগে ওঠে। রমেশও তখন এটাই মনে করতে থাকে। তখন সে সম্রাটকে আর তার ভাইকে বলে যে তারা যেন নিধির রেখে যাওয়া এঙ্গেজমেন্ট রিং তার কাছে গিয়ে দিয়ে আসে। নিধি অনেক বুদ্ধিমতী, তাই সে এঙ্গেজমেন্টের রিং দেখলেই বুঝে যাবে যে রমেশ কোমা থেকে জেগে উঠেছে। তারা তখন তার কথা মতোই বেরিয়ে পড়ে। রাতে রমেশ তাদের কাছে তার রিং ঠিকমতো পৌঁছে দিয়েছে কিনা এটা জানার জন্য কল করে, কিন্তু তখন আমরা দেখতে পাই সম্রাট আর কার্তিক বাইরে এক জায়গায় বসে ফুচকা খাচ্ছিল। রমেশ তখন কার্তিকের কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করলে কার্তিক বলতে থাকে যে একটা খারাপ খবর আছে, তারা নিধির কাছে আংটি নিয়ে গিয়েছিল, কিন্তু সে তাদেরকে ফিরিয়ে দিয়েছে, কারণ তার বিয়ে কোনো এক পাঞ্জাবি ছেলের সাথে অলরেডি ঠিক হয়ে গেছে। এই কথা শুনে রমেশ তখন অনেক বেশি কষ্ট পায়। সে তখন রাগে যন্ত্রণায় হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ায়, কিন্তু আবারও বসে পড়ে। এরপর দেখানো হয় সে নিজে চ্যালেঞ্জ নেয় যে সে কিছুদিনের মধ্যেই এক্সারসাইজ করে করে একদম সুস্থ হয়ে যাবে। তারপর নিধির কাছে তার এমনটা করার উত্তর জানতে যাবে। তো এই মোটিভেশন নিয়ে সে দিনরাত এক্সারসাইজ করতে শুরু করে, আর এভাবে কিছুদিনের মধ্যেই সে পুরোপুরি সুস্থ হয়ে যায়। এরপর সেজেগুজে সে নিধির বাসায় তার সাথে দেখা করার জন্য যায়। সেখানে গিয়ে দেখে নিধির আজ এঙ্গেজমেন্ট ছিল। তার এঙ্গেজমেন্ট হয়ে গেলে সে রমেশকে সুস্থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। এটা দেখেই সে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পরই দেখানো হয় রমেশ নিধি আলাদা করে কথা বলে। নিধি তখন রমেশকে বলতে থাকে যে সে কোমা থেকে কবে জাগলো। রমেশ বলে যে সে না জানা নাটক করছে কেন, সে তো সম্রাট আর কার্তিকের মাধ্যমে তার কাছে বার্তা পাঠিয়ে দিয়েছিল। কিন্তু তখন নিধি বলে যে সে কি বলছে, তার কাছে তো কোনো খবর আসেনি। রমেশ তখন অনেক অবাক হয়। সে তখন সম্রাট আর কার্তিকের দিকে তাকায়, তারা তো তাকে দেখে সেখান থেকে দৌড় দেয়। এখানে বলে দেই যে রমেশের বড় ভাই কার্তিক সবসময় উল্টো পাল্টা কাজ করার জন্য তার
তারপর জো খেলার জন্য থানায় থানায় ঘুরে বেড়াতো। তাকে প্রায় বিভিন্ন জায়গা থেকে পুলিশ গ্রেফতার করত। সেদিনও সে রমেশের এঙ্গেজমেন্ট রিং নিয়ে সম্রাটের সাথে মিলে সেটা বেচে দেয় আর রমেশকে মিথ্যা কথা জানায় যে নিধির বিয়ে ঠিক হয়ে গেছে। নিধির যে আসলেই বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তা কার্তিক আর সম্রাটের কেউ আগে থেকে জানতো না। রমেশও তখন পুরো বিষয়টা বুঝতে পারে। এখন তো অনেক বেশি দেরি হয়ে গেছে, তবুও সে নিধিকে বলতে থাকে যে সে যেন তার এঙ্গেজমেন্ট ভেঙে দেয়, কিন্তু নিধি তাকে জানায় এখন আর কোনো মতেই এই এঙ্গেজমেন্ট ভাঙা সম্ভব না। তার বাবা আগেই 2 বার হার্ট অ্যাটাক করেছে, এবার এমন শক পেলে তাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। রমেশ তখন অনেক উদাস হয়ে সেখান থেকে চলে আসে। এরপর সে সরাসরি তার ভাইকে ধরার জন্য চলে যায়। সে তাকে একটা জায়গায় খুঁজে পায় আর তাকে দেখেই একটা চড় মারে, কারণ শুধুমাত্র তার জন্যই তার ভালোবাসার মানুষ আর তার হলো না। তার ভাইও তখন তাকে সরি জানাতে থাকে, আর এটা জানাতে জানাতেই কার্তিকের পাওনাদার কিছু লোক সেখানে গুন্ডা পান্ডা নিয়ে চলে আসে। কার্তিক তখন রমেশকে নিয়ে পালিয়ে তাদের বাসায় আসে কোনো মতে। এরপরই দেখানো হয় রমেশ ঘুমিয়েছিল, কিন্তু তখনও তার শুধু নিধির কথাই মনে পড়ছিল আর তার মন খারাপ হয়ে যাচ্ছিল। এর জন্য সে রাতে সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। দেখানো হয় সে তার ভাতিজিকে স্কুল বাস পর্যন্ত এগিয়ে দেয়। তখনই তার ভাতিজি খেয়াল করে যে তার মন খারাপ, তাই সে তার হাতে একটা ললিপপ দিয়ে বলে যে এটা হলো ম্যাজিক ললিপপ, এটা খেলে তার সব কষ্ট দূর হয়ে যাবে। রমেশও তখন তার থেকে ললিপপটা নিয়ে নেয়, কিন্তু তার মন তো কিছুতেই ভালো হচ্ছিল না, তার অনেক বেশি কষ্ট হতে থাকে। এরপরই দেখানো হয় সেদিন রাতে কার্তিকের বাসার সোসাইটিতে ক্রিসমাসের আয়োজন করা হয়। রমেশ সারাদিন বসে কিছু একটা চিন্তা করতে থাকে। এরপর রাত হলে এসে দেখে তার ভাই সান্টা ক্লজ সেজে ঘুরে বেড়াচ্ছে। সে তখন তাকে ডেকে বলে যে রাতে তার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। তার ভাই তো সারপ্রাইজের কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু এদিকে দেখানো হয় রাতে যখন সোসাইটির সবাই নিচে ক্রিসমাস উদযাপন করার জন্য ব্যস্ত, তখন অন্যদিকে রমেশ বাসার ড্রয়িং রুমের মাঝ বরাবর একটা টুল রাখে, এরপর ফ্যানের সাথে দড়ি বেঁধে নেয়। তারপর তার ভাতিজির দেওয়া ললিপপ খেতে খেতে বলতে থাকে যেটা হলো তার ভাইয়ের সারপ্রাইজ। এই বলেই সে গলায় ফাঁসি দিয়ে আত্মহনন করার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু তখনই সে সামনের বেলকনিতে একটা মেয়েকে দেখতে পায় যে সেখানে দাঁড়িয়ে অনেক বেশি কান্নাকাটি করছিল। এরপরই সে দেখে মেয়েটা রুমে গিয়ে তার মতোই আত্মহনন করার চেষ্টা করছে। এটা দেখে রমেশ অনেক অবাক হয়। সে কোনো কিছু না ভেবে তৎক্ষণাৎ মেয়েটিকে আটকানোর জন্য বিল্ডিং থেকে নিচে নামে। এরপরই মুখে সান্টা ক্লজের মাস্ক লাগিয়ে মেয়েটির বাসার সামনে গিয়ে দরজা ভাঙার প্রস্তুতি নেয়। তখনই ভেতরে থাকা মেয়েটা দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। রমেশকে এভাবে তার দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে সে অনেক অবাক হয়। রমেশও তখন অবাক হয়ে যায়। তখন মেয়েটিকে তার এক বান্ধবী নিচে যাওয়ার জন্য ডাকতে আসলে মেয়েটি আর কিছু না বলে নিচে চলে যায়। এদিকে আমাদেরকে কার্তিককে দেখানো হয় সে রমেশের সারপ্রাইজের জন্য এক্সাইটেড হয়ে উপরে তার ফ্ল্যাটে আসে, কিন্তু সেখানে এসে সে দেখে রমেশ সেখানে নেই, কিন্তু ফ্যানের সাথে একটা দড়ি ঝুলছে। এটা দেখেই তো সে অনেক ঘাবড়ে যায় আর মনে মনে ভাবতে থাকে যে একটা রিং এর জন্য এমন কি হয়ে গেছে যে তার ভাই আত্মহনন করতে যাচ্ছিল। এই বলতে বলতেই তার মাথায় একটা ভূত চাপে। সে তখন সেই দড়ির মধ্যে মাথা দিয়ে দেখতে থাকে আর সেলফি তুলতে থাকে। সেই সময় তার ওয়াইফ প্রবেশ করলে তাকে এমন অবস্থায় দেখে অনেক বেশি ঘাবড়ে যায় আর চিৎকার করে ওঠে। তখনই কার্তিক ভয় পেয়ে ব্যালেন্স হারিয়ে ফেলে আর তখনই তার পায়ের নিচের টুলটা পড়ে যায়। তার গলায় ফাঁস লেগে যেতে থাকে। সেই সময় তার ওয়াইফ কোনোভাবে এসে তাকে উঁচু করে ধরে। কার্তিকও তখন দড়ির মধ্যে থেকে নিজের মাথা ছাড়াতে সক্ষম হয়। এরপর রমেশকে দেখা যায়। সেই মেয়েটা নিচে যাওয়ার পর থেকে রমেশ তাকে ফলো করতে থাকে। সে দেখে যে মেয়েটা কিছুক্ষণ আগে গলায় দড়ি দিতে যাচ্ছিল এত বেশি কান্নাকাটি করছিল, সেই কিনা এখন এত স্বাভাবিক রয়েছে এবং সবার সাথে হাসাহাসি করছে। তার জিনিসটা অনেক বেশি কৌতূহলের লাগে আর এরই মাধ্যমে সে তার বেঁচে থাকার একটা কারণ খুঁজে পায়, আর তা হলো এই মেয়েটির কি সমস্যা তা খুঁজে বের করা। এজন্য সে রাতে বাসায় গিয়ে তার রুমের মধ্যে ঢুকে বাইনোকুলার দিয়ে মেয়েটি কি করছে না করছে সেসব দেখার চেষ্টা করে। পরবর্তী দিন সকালে দেখানো হয় রমেশের সাথে দেখা করার জন্য কার্তিকের শ্বশুর শাশুড়ি আসে, কারণ কার্তিকের ওয়াইফ কাল রাতে কার্তিকের আত্মহনন করতে যাওয়ার বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। তাই সে তার বাবা মাকে এখানে ডেকে আনে। আর কার্তিকের সাথে এই বিষয়টা নিয়ে সরাসরি কথা বলতে চাচ্ছিল না তারা, তাই তারা রমেশের সাথে কথা বলে। রমেশ তখন এগুলো ঘটেছে শুনে অনেক অবাক হয়ে যায়। সে তখন তাদেরকে কোনোভাবে মিথ্যা বলতে থাকে। সে বলে যে তার ভাইয়ের উপর অনেক ঋণের বোঝা, সেগুলো কিভাবে শোধ করতে হবে জানে না, তাই অনেক বেশি ভেঙে পড়েছে, এ কারণে হয়তো আত্মহনন করার চেষ্টা করেছে। এটা শুনে কার্তিকের শ্বশুর বলতে থাকে যে তার কার্তিককে ভালো লাগতো না, কিন্তু যেহেতু বেশি কষ্টে সে রয়েছে আর এটা তার মেয়ের স্বামীর ব্যাপার, তাই সে তার হয়ে সব টাকা শোধ করে দিবে। এরপর দেখানো হয় রমেশ তার ভাইকে কোনোভাবে খুঁজে বের করে তার সাথে দেখা করে। এরপর তার কাছে জিজ্ঞেস করে যে সে আত্মহনন কেন করতে গিয়েছিল। কার্তিক তখন তাকে কি হয়েছিল না হয়েছিল সবটা খুলে বলে। তখন রমেশও তাকে জানায় যে তার ঋণের টাকা পরিশোধ করার ব্যবস্থা হয়ে গেছে। কার্তিক তো এসব জানতে পেরে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ কিছু না করেই তার লাইফের কতগুলো প্রবলেমের সমাধান হয়ে গেল। এরপর দেখানো হয়
রমেশ সেখান থেকে আবারও সেই মেয়েটিকে ফলো করতে যায়। সে দেখে মেয়েটি একদমই নর্মাল আচরণ করছে। সে তখন মেয়েটির কাছে গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কাল রাতে সেই ঘটনার পরে আজ রমেশ তার সাথে দেখা করতে এসেছে, তাই মেয়েটির মনে হতে থাকে যে রমেশের মতলব নিশ্চয়ই ভালো না। তাই সে তখন রমেশকে বলতে থাকে যে সে কি তাকে ফলো করছে নাকি, এরকম কিছু হলে কিন্তু সে পুলিশ ডাকবে। রমেশ তখন কোনোভাবে তাকে সরি বলে সেখান থেকে কেটে পড়ে। এবার দেখানো হয় রমেশ এই মেয়েটির নাম জানতে পারে। মেয়েটির নাম হলো রুবিনা। এই মেয়ের ব্যাপারে সে তার বাবাকে কল করে সব জানাতে থাকে। তার বাবারও এই বিষয়ে অনেক বেশি ইন্টারেস্ট জাগে, আর সে রমেশকে বলে যে সে যেন সবকিছু বাদ দিয়ে মেয়েটিকেই সবসময় অবজার্ভ করতে থাকে। রমেশ রুবিনার চালচলন আচরণ সবকিছু তার বাবাকে কল করে করে বলতে থাকে। তখন তার বাবা তাকে বলে যে সে বুঝতে পেরেছে রুবিনার কি হয়েছে, রুবিনা নিশ্চয়ই ডিপ্রেসড। রমেশও তখন কনফার্ম হয়ে যায়, কিন্তু এখন তাকে জানতে হবে যে রুবিনা আসলে কোন বিষয় নিয়ে ডিপ্রেসড। এরপরই দেখানো হয় রুবিনা ছাদে উঠে দাঁড়িয়েছিল। রমেশ তখন তাকে ফলো করতে করতে ছাদে চলে যায়, আর তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জোরে চিৎকার করে ডাক দেয়। রুবিনা তখন অনেক ঘাবড়ে যায়, আর রমেশকে বলতে থাকে যে সে এভাবে চিৎকার কেন করলো আর তাকে ফলোই বা কেন করছে। তখন রমেশ বলতে থাকে যে সে বুঝতে পেরেছে রুবিনার কি সমস্যা, সে কোনো কারণে অনেক বেশি ডিপ্রেসড। সে চাইলে বন্ধু মনে করে তার সাথে সবটা শেয়ার করতে পারে, কিন্তু রুবিনা তখন তার কোনো কথায় পাত্তা না দিয়ে রেগে একটা গ্লাস ভেঙে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরই দেখানো হয় রমেশ বাইরে বসেছিল। তখন রুবিনা তার কাছে আসে আর তার সামনে গ্লাস ভাঙার জন্য তাকে সরি জানায়। রমেশ তাকে বলে যে তাকে সরি বলতে হবে না, সে বুঝতে পেরেছে রুবিনার মন একদমই ভালো নেই। তখন সে এক বন্ধুর নাম নিয়ে তার নিজের কথাই রুবিনাকে বলতে থাকে। সে বলে যে তার একটা বন্ধু ছিল যে কিনা অনেক বেশি কষ্ট পায় আর ফ্যানের সাথে দড়ি দিয়ে আত্মহনন করার কথা ভাবে, কিন্তু তখন রমেশ তাকে মোটিভেট করে, আর এখন সে খুব ভালোভাবে বেঁচে আছে। তাই জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই, তাই সে চাইলে তার সাথে শেয়ার করতে পারে। রুবিনা তখন রমেশের কাছে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর তার কাছে সবকিছু শেয়ার করে। পরবর্তী দিন দেখানো হয় রমেশের কাছে তার বাবা কল করে আর রুবিনার ব্যাপারে সে আর কি জানতে পারলো তা জিজ্ঞেস করে। রমেশ তখন তাকে রুবিনার জীবন কাহিনী বলতে থাকে। আমাদেরকে তখন অতীতের দৃশ্য দেখানো হয়। রুবিনা তখন তার ফ্ল্যাটে নতুন করে ভাড়া নিয়েছিল। সে কিন্ডারগার্টেনের টিচার ছিল, কিন্তু যখন সে তার স্টুডেন্টদেরকে পড়াচ্ছিল তখন হঠাৎ করেই তার মাথা ঘুরতে শুরু করে। সে সেখান থেকে বাসায় চলে আসে। রাত হলে তার অনেক বেশি খিদা লাগে। সে তার প্রতিবেশীর বাসায় গিয়ে তখন নক করতে থাকে। তার প্রতিবেশী ছিল রেস্টুরেন্টের শেফ, আর সে ছিল সিঙ্গেল একজন ছেলে যে কিনা খাবার রান্না করতে এবং খেতে অনেক পছন্দ করত। তাই রুবিনা তার কাছে যায় আর তাকে বলে যে তার অনেক বেশি ক্ষুধা পেয়েছে, তাই সে যেন তাকে কিছু খেতে দেয়। যেহেতু সে তার নতুন প্রতিবেশী, এটুকু তো সে তার জন্য করতেই পারে। ছেলেটির নাম হলো বিক্রম। তার কথা শুনে সে প্রথমে অবাক হয়, তারপর সে তাকে খেতে দেয়। এভাবেই তাদের পরিচয় হয়। এখানে বলে দেই রুবিনার একটা বয়ফ্রেন্ড ছিল যার সাথে তার বিয়েও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু রুবিনা যেহেতু একটু হেলদি তাই তার বেয়াদব বয়ফ্রেন্ড তাকে ওজন কমানোর জন্য বলতে থাকে, রীতিমতো ফোর্স করতে থাকে। তাছাড়া তার ক্যারেক্টারও ভালো ছিল না, কিন্তু রুবিনা তাকে ভালোবাসতো, তাই তার জন্য ডায়েট করতে শুরু করে। তবে এত হেভি ডায়েট করার জন্য তার প্রায়ই মাথা ঘোরাতো। এর জন্য সে বিক্রমের কাছে এসে বিভিন্ন ধরনের খাবার বানিয়ে দেওয়ার জন্য বলতো। তাকে খেতে দেখলে বিক্রমের কাছেও অনেক ভালো লাগতো। এভাবে বিক্রমের খাবার বানিয়ে দেওয়া আর রুবিনার খাওয়ার মাধ্যমে তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্কের সৃষ্টি হয়। ধীরে ধীরে সেটা ভালো লাগায় পরিণত হয়, তারপর ভালোবাসা। রুবিনা বুঝতে পারে যে তার সাথে যার বিয়ে ঠিক হয়েছে সে তার জন্য পারফেক্ট না, তাই সে বিক্রমের সাথেই প্রেম করতে শুরু করে। কিন্তু বিক্রম তার কাজের প্রয়োজনে একদিন শহরের বাইরে যায়। তারপরে কিছুদিন পর বিল্ডিং এর সবার কাছে খবর আসে যে বিক্রম একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরপর থেকেই রুবিনা একদম পাথর হয়ে যায়। এদিকে সে তার বাবা মাকে বিয়ের জন্য মানাও করতে পারে না, কারণ তার পছন্দ করা ছেলে তার বাবা মার কাছে বেশি পছন্দ হয়ে গিয়েছিল। এজন্যই রুবিনা এত ডিপ্রেসড, আর তাই সে আত্মহনন করার কথা ভাবে। রমেশ তার বাবাকে এই সবটা জানালে তার বাবা তাকে বলে যে সে যেন রুবিনার কাছে আবারও যায় এবং তাকে বলে যে সে যেন তার বাবার সাথে সরাসরি এই বিষয় নিয়ে কথা বলে। তার কথা মতো রমেশ রুবিনার সাথে দেখা করে আর তাকে বুঝিয়ে বলে যে সে যেন তার বাবাকে ভয় না পেয়ে তাকে বলে যে সেই বিয়েটা করতে পারবে না, সে নিশ্চয়ই তার মেয়ের কথা বুঝতে পারবে। রুবিনা তখন তার কথাগুলো শুনে একটু সাহস পায়। সে তখন তার বাবাকে বিয়ের জন্য মানা করে দেয়, কিন্তু তার বাবা মোটেই এই ব্যাপারটা মেনে নিতে পারছিল না। সে তখন কলোনির মধ্যেই পাগলামি করতে শুরু করে, সবকিছু ভাঙচুর করতে থাকে। রমেশ তখন তার রুমের ব্যালকনি থেকে এগুলো দেখে অনেক ঘাবড়ে যায়। তো এই পরিকল্পনা ফেল হওয়ার কথা রমেশ তার বাবাকে জানায়। তখন তার বাবা তাকে বলতে থাকে যে রুবিনার যার সাথে বিয়ে হবে তার একটা ছবি সে যেন তাকে পাঠিয়ে দেয়। সে এমন কিছু করবে যার জন্য রুবিনার সব সমস্যা দূর হয়ে যাবে, সে মন থেকে হাসবে। রমেশ তখন বুঝতে পারে না যে তার বাবা কি করবে।
কিন্তু তবুও সে রুবিনার কাছ থেকে ছেলেটির ছবি নিয়ে তাকে পাঠিয়ে দেয়। কিন্তু পরদিন সকালে দেখানো হয় রুবিনা রমেশকে কল করে তার সাথে দেখা করার জন্য বলে। এরপর দেখা করে সে রমেশকে বলতে থাকে যে আগের দিন সে তার কাছ থেকে তার ফিয়ান্সের ছবি নিয়ে নিশ্চয়ই কোনো সিরিয়াল কিলারের কাছে দিয়েছিল, তাই না? কারণ তার ফিয়ান্সের উপর কাল রাতে অ্যাটাক করা হয়েছে। সে এখন হসপিটালে ভর্তি, তার অপারেশনও হয়েছে। এই বলে সে অনেক বেশি রেগেমেগে সেখান থেকে চলে যায়। রমেশ প্রথমে এর কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই তার বাবার বলা কথা মনে পড়ে। তার বাবা নিশ্চয়ই এর সাথে জড়িত, কারণ সে তাকে কাল রাতে কিছু একটা করার কথা বলেছিল। তখনই আমাদেরকে হাসপাতালের দৃশ্য দেখানো হয় যেখানে রুবিনার ফিয়ান্সে শঙ্করের জ্ঞান ফিরে আসে। তার উপরে অ্যাটাকের জন্য পুলিশ কেস করা হয়। পুলিশও তখন এই নিয়ে ইনভেস্টিগেশন করতে থাকে। আক্রমণকারীর স্কেচ বানানোর জন্য সেখানে একজন আসে। শঙ্কর তখন তাকে বিবরণ বলতে থাকে। আসলে তার কাছে রমেশের বাবা রুবিনার স্কুলের টিচার সেজে গিয়েছিল। এরপর সে শঙ্করের সাথে পরিচিত হয় আর তাকে বলতে থাকে যে তাদের বিয়েতে সে আসতে পারবে না, কিন্তু ছোটবেলা থেকেই যেহেতু সে রুবিনাকে জানে তাই সে এটাও জানে যে রুবিনার ছোটবেলা থেকে স্বপ্ন তার হাজবেন্ড সাদা রঙের ঘোড়ায় চড়ে তাকে বিয়ে করতে আসবে। তো শঙ্করের যদি এমন কোনো ঘোড়ার প্রয়োজন হয় তাহলে সে তাকে বলতে পারে। শঙ্কর তো তখন রুবিনার এমন ইচ্ছা আছে শুনে সেই ঘোড়ার ব্যবস্থা তাকে করে দিতে বলে। আর এই ঘোড়া হলো সেই ঘোড়া যেই ঘোড়ায় উঠে রমেশ আহত হয়েছিল। আর ঠিক সেম ভাবে শঙ্করও সেই ঘোড়ায় ওঠে আর সেখান থেকে পড়ে গিয়ে তার পা ভেঙে ফেলে। রুবিনা এসব শুনে তাকে বলে যে সে যা বলছে সেই নামে তো তার কোনো টিচারই ছিল না, তার মানে কেউ ইচ্ছে করে তাকে মারার চেষ্টা করেছে। কিন্তু এদিকে তার বিবরণ শুনে স্কেচ আর্টিস্ট অমিতাভ বচ্চনের ছবি আঁকিয়ে ফেলে। তখন শঙ্কর বলতে থাকে যে সে সুস্থ হয়ে গেছে, তাই আর কেসের কোনো দরকার নেই। রুবিনা তখন সেখান থেকে বাইরে বের হয়। সেই সময় সে দেখতে পায় রমেশ তার বন্ধু সম্রাটকে নিয়ে ভেতরে কি কথা হচ্ছে তা শোনার চেষ্টা করছিল। কারণ তারা যদি তার বাবার স্কেচ বানিয়ে ফেলতো তাহলে তার বাবাকে তো জেলে যেতে হতো, কিন্তু তারা ছবি আঁকতে পারেনি। এই কথা শুনে রমেশ একটু শান্তি পায়। এরপর সে রুবিনার সাথে দেখা করে তাকে পার্সোনালি সব সত্যিটা জানিয়ে দেয়। সে বলে যে তার বাবা এমনটা করেছে কারণ তার সমস্যার কথা সে তার বাবার সাথে শেয়ার করেছিল। এসব শুনে রুবিনাও তখন তার বাবার সাথে দেখা করতে চায়। সে যখন তার সাথে দেখা করে তখন রমেশের বাবা তাকে নিয়ে আলাদা কথা বলে। সে তাকে বলতে থাকে যে সে এতটাও পাগল না যে শঙ্করের ক্ষতি করার চেষ্টা করবে। সে তো তাকে বানিয়ে একটা মিথ্যা কাহিনী বলেছিল। সে বোকার মতো তার কথা বিশ্বাস করলে তার তো এখানে কিছু করার নেই। এরপর সে নিজের ব্যাপারে রুবিনাকে বলতে থাকে। সে বলে যে প্রেম করে সে রমেশের মাকে বিয়ে করেছিল, কিন্তু যখন তারা রিটায়ার্ড করে একসাথে ভালো করে সময় কাটাবে তখনই রমেশের মা হঠাৎ করে কিছু না বলে দুনিয়া ছেড়ে চলে যায়। এটা তার মেনে নিতে অনেক কষ্ট হয়েছিল। তাই সে খুব ভালো করেই বোঝে রুবিনার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু তাকে এই জিনিসটাকে মেনে নিতে হবে আর নিজের জীবনে কিভাবে ভালো করে বাঁচা যায় সেই পথ বেছে নিতে হবে। রুবিনা এসব শুনে তাকে বলে যে সেই সবকিছু রুবিনার জন্য করেছে। রমেশের বাবা বলে শুধু তার জন্যই না, সে তার ছেলের জন্যও করেছে। তার ছেলের বিয়ে ভেঙে যাওয়ার পর থেকে সে অনেক বেশি ভেঙে পড়েছিল, আত্মহনন করারও চেষ্টা করেছিল। তাই যখন সে রমেশের কাছ থেকে রুবিনার কথা শোনে তখন ইচ্ছে করেই রমেশকে রুবিনার লাইফে সে ইনভলভ করে দেয়, যাতে করে এভাবে রমেশ নিজেকে ব্যস্ত রাখতে পারে আর নিজের দুঃখগুলো ভুলে থাকতে পারে। এই সব কথা শুনে রুবিনার চোখে পানি চলে আসে। সে এরপর রমেশের সাথে দেখা করে সেখান থেকে চলে আসে। এরপরই কেটে যায় বেশ কিছুদিন। রমেশ আর তার বাবা মিলে একদিন একটা রেস্টুরেন্টে যায় যেখানে কিনা আজ রুবিনা এবং শঙ্করের পরিবারের মিটিং হবে তাদের বিয়ে নিয়ে। আজ রুবিনার ঠিকঠাকভাবে বিয়ে ভেঙে দেওয়ার কথা ছিল। রমেশ আর সম্রাট তখন পাশে বসে তাদের কথা শুনতে থাকে, কিন্তু রুবিনা কিছু বলবে তার আগেই শঙ্কর তার শ্বশুরের পা ধরে বসে পড়ে আর তাকে বলতে থাকে যে সে তার মেয়েকে বিয়ে করতে পারবে না, কারণ এতদিন হসপিটালে থাকার কারণে তার ডাক্তারের সাথে প্রেমের সম্পর্ক হয়ে গেছে, তাই সে তাকেই বিয়ে করতে চায়। এই কথা শুনে তো রমেশ আর তার বাবা সেখানে উড়ে গিয়ে জুড়ে বসে আর বলতে থাকে যে বাচ্চাদের মন ভাঙা উচিত না, তাই তাদের কথা মেনে নেওয়া উচিত। তখন রুবিনাও বলতে থাকে যে শঙ্কর যেমন তাকে বিয়ে করতে চায় না তেমন সেও শঙ্করকে বিয়ে করতে চায় না। দেখা যায় এভাবেই তাদের বিয়েটা খুব সহজেই ভেঙে যায়। রুবিনার বাবাও তখন কিচ্ছু বলতে পারে না। এরপর দেখানো হয় রুবিনা রমেশ আর তার বাবাকে গাড়িতে করে বাসায় দিয়ে আসছিল। তখন সে বলতে থাকে যে আজকে তার বিয়ে ভাঙার সাথে সাথে সে তার একটা বন্ধুর সাথে সম্পর্কও ভেঙে ফেলবে, কারণ সেই বন্ধু একটা মিথ্যাবাদী। তখন সে বলতে থাকে যে একদিন সে তার বিল্ডিং এ ছিল, তখন সামনের ফ্ল্যাটে সে তার বন্ধুকে আত্মহনন করার চেষ্টা করতে দেখে। তাকে বাঁচানোর জন্য সে তার বাসায় সবকিছু ভাঙচুর করতে শুরু করে। তখনই ছেলেটি বেঁচে যায়।
এরপর থেকে সে ছেলেটিকে ফলো করতে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল তার মনে অনেক বেশি কষ্ট রয়েছে, তাই সে তার সাথে নিজের মনের সব কষ্ট শেয়ার করে, যাতে করে তার বন্ধুও তার সাথে শেয়ার করতে পারে। কিন্তু সে সবকিছু নিজের মধ্যেই রেখে দিয়েছে, এজন্য সে আর তার সাথে বন্ধুত্ব রাখবে না। এখানে সে রমেশের কথাই বলছিল। রমেশও এটা বুঝতে পারে আর চুপ করে থাকে। এরপর রমেশ অনেক বেশি কষ্ট পেতে থাকে। তখন তার নিধির কথা মনে পড়ে, তাই সে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু নিধির বাবার জন্য পারে না। তার বাবা তার এমন কষ্ট দেখে একদিন ইচ্ছে করেই নিধির সাথে দেখা করে। এরপর তাকে মিথ্যা কাহিনী বানিয়ে বলতে থাকে যে তার ছেলে তার সাথে বিয়ে ভাঙার পর থেকে একদমই ভালো নেই। রোজ রাতে সে ঘুমের মাঝে নিধি বলে চিৎকার করে ওঠে। এগুলো শুনে তখন নিধির মনটাও অনেক খারাপ হয়ে যায়। সে নিজেও রমেশকে অনেক বেশি মিস করছিল, তাই সে সেদিনই রমেশের সাথে দেখা করতে যায় আর তাকে সরাসরি জড়িয়ে ধরে তাদের মধ্যে সবকিছু ঠিক করে নেয়। কিন্তু রমেশের এটা ঠিক লাগছিল না, কারণ তার বাবা নিধিকে মিথ্যা কাহিনী বলে তার লাইফে ফিরিয়ে এনেছিল। তাই সে তাকে সত্যিটা জানিয়ে দেয় আর বলতে থাকে যে সে তার বাবার কাহিনীর মতো কোনো স্বপ্ন দেখেনি, কিন্তু সে যখন কোমাতে ছিল তখন একটা স্বপ্ন সে রোজ দেখত, আর তা হলো সেই মেলার স্বপ্ন। সেই স্বপ্নে সে একটা মেয়েকে দেখেছিল, কিন্তু কোন মেয়ে তার সামনে দাঁড়িয়েছিল এটা সে জানে না। আর এখন তো সে আরো বেশি কনফিউজড। নিধি তখন এটা শুনে কষ্ট পায়, তবুও তাকে বলে যে সে তাকে নিঃসন্দেহে ভালোবাসে, তাই সেও যদি একই অনুভব করে তাহলে যেন তার কাছে ফিরে আসে। রমেশ তখন নিজে কি চায় তাই বুঝতে পারছিল না। সে তখন তার বাবার কাছে আসে আর নিধিকে মিথ্যা কথা বলার জন্য তার উপর অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে। সে তাকে বলে যে সে কোথাও চলে গেলেই তো পারে, এখানে থেকে তার জীবন ধ্বংস করে দিচ্ছে কেন। এই বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। তার বাবা তখন তার এসব কথায় অনেক কষ্ট পায়। সে তখন রমেশের মায়ের ছবি নিয়ে বলতে থাকে যে আজ সে নিশ্চয়ই তার কাছে আসবে, কিন্তু সে যখন দড়ি নিয়ে গলায় ফাঁস দিতে যাবে তখনই তার বাসার কলিং বেল বেজে ওঠে। দরজা খুলেই সে এক সুন্দরী নারীকে দেখতে পায়। তাকে দেখেই তো সে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। মহিলাটি তার কাছে কোনো মজবুত দড়ি আছে কিনা তা জিজ্ঞেস করে, কারণ তার গাড়ি বন্ধ হয়ে গেছে, সেটাকে নিয়ে আসতে হবে। আর মহিলাটি ছিল তার নতুন প্রতিবেশী। তাছাড়া তারও হাজবেন্ড অনেক আগে মারা গিয়েছিল। মানে সবকিছু একেবারে সোনায় সোহাগা। যে ভালোবাসা রমেশের বাবা অনেক আগে হারিয়ে ফেলেছিল, সে ভালোবাসা সে আবারও ফিরে পায়। সে মহিলাটির সাথে তখন ভাব বিনিময় করে, আর এভাবেই তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়। কিছুদিন পর তারা বিয়েও করে নেয়, কিন্তু রমেশের অবস্থা এখনো অনেক বেশি খারাপ ছিল। এর মধ্যে সে একদিন রুবিনার সাথে দেখা করে। রুবিনা তাকে দেখেই বুঝতে পারে যে সে এখনো পর্যন্ত নিজেকে কনফিউজ করে রেখেছে, আর তার ভালোবাসার মানুষকে নিজের করে নিচ্ছে না সে। তাই সে রমেশকে বোঝায় যে এখন যেন সে আর দেরি না করে, তার ফোন তুলে তার ভালোবাসার মানুষকে কল করে মনের কথা যেন সে জানিয়ে দেয়, সে যেন তার মনের কথাই শোনে। রমেশ তখন তার কাছ থেকে মোটিভেশন নিয়ে সেখান থেকে বাসায় চলে আসে। এরপর নিধিকে কল করার কথা ভাবে, কিন্তু কেন যেন সে পেরে উঠছিল না। তখন সে ভাবে যে সে সরাসরি নিধির সাথে দেখা করেই কথা বলবে। সে তখন নিধির লোকেশন ট্র্যাক করে যেতে থাকে। সেই সময় সে একটা মেলায় পৌঁছে যায়, আর সে কোমাতে থাকা অবস্থায় যেই স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নের মতোই সেই বিষয়গুলো তার সাথে ঘটতে থাকে। সে মেলায় একা একাই ঘুরছিল, তখনই কেউ একজন তার কাছে আমের জুস বানিয়ে দিয়ে যায়। আর তখনই সে তার সামনে একটা মেয়েকে দেখতে পায়, যেটা আর কেউ না বরং নিধি। সে তখন দৌড়ে নিধির কাছে যায় আর বুঝতে পেরে যায় তারা আসলেই একে অপরের জন্য সৃষ্টি হয়েছে, আর তাদের প্রেমের সম্পর্কটাও একটা স্বপ্ন দিয়েই শুরু হয়েছিল, তারপর স্বপ্নের কারণে ভেঙেও গিয়েছিল। কিন্তু এখন আবারও সেই স্বপ্নের কারণেই তাদের সেই সম্পর্কটা জোড়া লাগলো। আর এইবার তাদের সম্পর্ক এমনভাবে জোড়া লাগে যেটা আর কখনোই কোনোভাবেই ভাঙা সম্ভব নয়। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল রমেশ আর নিধির এক অন্যরকম ভালোবাসার গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।